আমি আদালতের কাছে স্পিকার বায়াস এই পয়েন্টে আমি আর্গু করেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে আদালত ডিক্লেয়ার করে দিয়েছেন যে মুকুল রায় ডিসকোয়ালিফাইড বিধায়ক হিসেবে দলত্যাগ বিরোধী কাজ করার জন্য, এবং আমাদের পিটিশনে যে প্রেয়ারটা ছিল সেই প্রেয়ারটাকে অ্যালাউ করে দিয়েছেন। আরো যেটা হোল্ড করেছে যে যেহেতু মুকুল রায় প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। নমস্কার। দীর্ঘ লড়াইয়ের পর আজ হাইকোর্ট রায় দিয়েছে যে মুকুল রায় যে বিধায়ক পদ ছিল সেটা খারিজ করে দেওয়া হলো। এই যে গোটা বিষয়ের যে মামলাটা সেটা তো আপনি দেখছিলেন, আপনি যদি একটু কিছু বলেন এই বিষয়ে। শুধু দীর্ঘ নয়, সুদীর্ঘ বলতে পারেন। অলমোস্ট 5 বছরের লড়াই। তবে হ্যাঁ, শেষে এসে সত্যের জয়। এই মামলা প্রথম ফাইল করা হয়, মামলা মানে প্রসিডিংস প্রথম চালু করা হয় 11/6/2021 সালে। মুকুলবাবু বিজেপি দ্বারা সেট আপ ক্যান্ডিডেট হয়েও কৃষ্ণনগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে উনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, কিন্তু তারপরে উনি 11 তারিখে উনি যে দলের থেকে ইলেক্টেড হয়েছিলেন সেই ভারতীয় জনতা পার্টিকে ত্যাগ করে উনি এই রাজ্যের যেটি রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার এই জিনিসটি, এই যোগদান পর্বটি ওয়াইডলি টেলিকাস্টেড হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল, তখন টুইটার ছিল, এখন যেটা এক্স হয়ে গেছে, এবং ভেরিফাইড ফেসবুক পেজেও লাইভ টেলিকাস্ট করা হয়েছিল। তাছাড়াও মুকুলবাবু বেশ কিছু বক্তব্য রেখেছিলেন। তো এগুলোর ভিত্তিতে দলত্যাগ বিরোধী আইনে সংবিধানের 10th শিডিউল অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন যেটি আছে তাতে এই মামলাগুলি প্রথমে ফাইল করতে হয় হচ্ছে মাননীয় স্পিকারের কাছে। তো মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাথে সাথেই মাননীয় স্পিকারের কাছে আবেদন করেন মুকুল রায়কে বিধায়ক পদ থেকে বহিষ্কারের জন্য, কারণ ডিসকোয়ালিফিকেশন অ্যাকোয়ার করে গেছেন। তো এটি বহুদিন পেন্ডিং থাকে। তারপরে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি। একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়, রিকোয়েস্ট করা হয়। স্পিকারের চেয়ারটা যেহেতু একটি অত্যন্ত সম্মানের চেয়ার, তো সাংবিধানিক আদালতের ডেফিনেটলি তার উপরেও মানে জুরিসডিকশন ডেফিনেটলি আছে, সেটা নিয়ে প্রশ্ন আসে না। একটা আমি দেখছিলাম যে মত উঠেছে যে সংবিধানের আর্টিকেল 212 অনুযায়ী কোর্ট কখনো বিধানসভা রিলেটেড কোনো কিছুর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে না। কিন্তু না, আইন যেটা আছে এখানে আজকে নয়, এটা সুপ্রিম কোর্টের রাজা রামপালের থেকে লেট ডাউন আর কি এই প্রিন্সিপালটা। সেটা হচ্ছে যদি কোনো ইরেগুলারিটি থাকে প্রসিডিওরের, সেই ক্ষেত্রে কোর্ট ইন্টারভিন করে না। কিন্তু যদি কোনো ইলিগালিটি থাকে, সাংবিধানিক কোর্টের অবশ্যই এখতিয়ার আছে। এটা অত্যন্ত সাধারণ একটি লিগ্যাল প্রিন্সিপাল। যারা সংবিধান নিয়ে চর্চা করেন, যারা সংবিধান নিয়ে ওকালতি করেন, তাদের কাছে এটা একটা এলিমেন্টারি নলেজ। যারা করেন না, আমি জানি না তারা কি বলবেন, বাট এটা হচ্ছে আইন আর কি। তো যাই হোক, ইনিশিয়ালি কলকাতা হাইকোর্ট রিকোয়েস্ট করে যে একটা টাইম ফ্রেমের মধ্যে তাড়াতাড়ি যদি নিষ্পত্তি করে দেওয়া যায়। তো তার পরিপ্রেক্ষিতে একটি অর্ডার পাস করা হয়। সেই অর্ডারে বলা হয় হচ্ছে যে মুকুল রায় ডিফেক্ট করেছেন সেরকম কোনো প্রমাণ দেওয়া হয়নি। আমরা ইনফ্যাক্ট স্পিকারের কাছে যে আবেদন করেছিলাম তাতে আমরা ইলেকট্রনিক ক্লিপস মানে ভিডিও ক্লিপস, ছবি, মুকুল রায়ের যা বক্তব্য তার ট্রান্সক্রিপ্ট, সেগুলো সমস্তই রেকর্ডে এনেছিলাম। 65B এরও এভিডেন্স অ্যাক্টের সার্টিফিকেট আমরা দিয়েছিলাম, কিন্তু স্পিকার পিটিশনটি ইনিশিয়ালি রিজেক্ট করে দেন এই বলে যে এই এভিডেন্সের কোনো ভ্যালু নেই, কোনো সার্টিফিকেট নেই। তারপরে সেটিকে চ্যালেঞ্জ করে আবার পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়। তখন কলকাতা হাইকোর্ট দেখেন হচ্ছে যে রেকর্ডের
যে রেকর্ড আছে আর কি, তাতে 65B সার্টিফিকেট দিয়ে সমস্ত রকমের এভিডেন্স আনা হয়েছিল। তৎসত্ত্বেও এরকম একটি হোল্ড করা হয়েছে যে এভিডেন্স গুলো অ্যাডমিসেবল নয়। তো সেই অর্ডারটিকে তখন বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দিয়ে কিছু প্যারামিটার লে ডাউন করে দেয় কলকাতা হাইকোর্ট, করে বলে যে আমরা মাথায় রাখছি যে স্পিকারের চেয়ারটি, আবার বলেন যে সম্মানের চেয়ার, তাই জন্য আমরা আবার ওনাকে এটা পুনরায় বিবেচনা করার জন্য পাঠিয়ে দিচ্ছি এই সেট প্যারামিটার্স এর মধ্যে। কিন্তু তারপরে আবার যে বিচার হয়, সেই বিচারে আবার আপনার অদ্ভুতভাবে পিটিশনটিকে নাকচ করা হয় যে না, মুকুল রায় দলত্যাগ করেছে সেরকম কোনো প্রমাণ নাকি নেই, দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট আরো কিছু পয়েন্ট যেগুলো আর্গু করা হয়নি মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে, সেই পয়েন্টগুলো অর্ডারে জায়গা পায়। যেমন বলা হয় হচ্ছে যে দলত্যাগের যে ডেট বলা আছে সেই ডেটের পরেও নাকি মুকুল রায়কে বিজেপির যে বসার জায়গা অ্যাসেম্বলিতে সেখান থেকে কেন মানে সরিয়ে নেওয়ার জন্য স্পিকারের কাছে আবেদন করা হয়নি, এরকম গ্রাউন্ড দেখানো হয়। তারপরে বলা হয় হচ্ছে যে এটা নাকি একটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, ক্রিমিনাল আইনে মানুষের যেরকম মানে যে ডিগ্রি অফ প্রুফ দরকার, এখানেও নাকি সেরকম ডিগ্রি অফ প্রুফ দিতে হবে। তো এই সমস্ত কারণ দেখিয়ে রিজেক্ট করা হয় আবার। তো তারপরে তো ইতিমধ্যে ওই কলকাতা হাইকোর্টের একটি অর্ডারের থেকে বিধানসভার তরফ থেকেও, মাননীয় স্পিকারের তরফ থেকেও সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হয়। একটা পার্টকে চ্যালেঞ্জ করে শুভেন্দুবাবু এসএলপি ফাইল করেন। তো তখন এই মামলাগুলি যখন শুনানি হচ্ছিল, তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়েও আর একটা মামলা জনস্বার্থের করা হয়েছিল, যে মুকুল বাবুকে যেহেতু উনি তৃণমূল জয়েন করে গেছেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে ওনাকে মনোনীত করা যায় না। তো এটা একটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটাকে ভায়োলেট করা হয়েছে স্পিকারের দ্বারা। তো আদালত, সুপ্রিম কোর্ট তখন নির্দেশ দেয় যে দুটো মামলাই একসাথে শুনানি করতে হবে। তো তার পরিপ্রেক্ষিতে এই যে মামলাটি আজকে যার রায় এলো, এই মামলাটি শুনানির জন্য আসেন মাননীয় জাস্টিস দেবাংশু বসাক এবং মাননীয় জাস্টিস মোহাম্মদ সাব্বার রশিদির কাছে। মামলাটি বেশ কয়েকদিন ধরে শুনানি চলে। সমস্ত পয়েন্ট বিচার করার পরে মাননীয় বিচারপতিদ্বয় আজকে দুটো পিটিশনই আমাদের অ্যালাউ করে দিয়েছেন। মাননীয় বিচারপতিরা হোল্ড করেছেন যে মুকুল রায় যে ডিফেক্ট করেনি বলে যে অর্ডারটা, যেটা চ্যালেঞ্জ করা হয়েছিল স্পিকারের যে অর্ডার, সেই অর্ডারটা পারভার্সিটিতে ভোগে, পারভার্স অর্ডার, স্পেসিফিক অবজারভেশন আছে, সেই কারণে সেই অর্ডারটাকে মহামান্য আদালত স্ট্রাইক ডাউন করে দিয়েছে, ওয়াশ করে দিয়েছে। এবং আদালত বলেছে, আমরা আর্গু করেছিলাম আমি যে কতবার, আমি যেটা বলেছিলাম যে কতবার ফিরে যাব, মানে বারবার ফিরে গেলে আমি জানি যে নিয়তি এক, কারণগুলো শুধু পাল্টাতে থাকবে, রেজাল্টটা কি আসবে সেটা আগে থেকেই জানা আছে। তো ওভারঅল সার্কামস্টান্সটাকে কোর্ট অ্যাপ্রিসিয়েট করে আমি একটা জাজমেন্টও দেখিয়েছিলাম যে আদালত নিজে পারে, যে অর্ডারটা দেওয়ার কথা যে অথরিটির, সেই অর্ডারটা সেই অথরিটির কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও সেই অর্ডারটা দিচ্ছে না। তো সেই তার উপরই ভিত্তি করে, ওভারঅল সমস্ত কিছু ভিত্তি করে আদালত ডিক্লেয়ার করে দিয়েছেন যে মুকুল রায় ডিসকোয়ালিফাইড বিধায়ক হিসেবে দলত্যাগ বিরোধী কাজ করার জন্য, এবং আমাদের পিটিশনে যে প্রেয়ারটা ছিল সেই প্রেয়ারটাকে অ্যালাউ করে দিয়েছেন। আরো যেটা হোল্ড করেছে যে যেহেতু মুকুল রায় বহিষ্কৃত বিধায়ক হিসেবে যে দিন থেকে উনি দলত্যাগ করেছিলেন, সেই দিন থেকে মানে 11/6/2021 থেকে, তাই জন্য সেই বছরের জন্য যে ওনাকে মনোনীত করা হয়েছিল পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে, সেটাও বেআইনি। তো এই মোটামুটি ইন আ নাটশেল আর কি। বাকি এটা অসম্ভব, কি বলবো আপনাকে, ভারতবর্ষে প্রথমবার এই জিনিস হলো আর কি। এটা একটা হিস্টোরিক জাজমেন্ট। প্রথমবার আদালত কোনো বিধায়ককে ডিফেকশনের জন্য বহিষ্কার করলেন আর কি। এরকম মানে এটা খুব জটিল আইনি একটা বিষয় আর কি। প্রচুর কনস্টিটিউশনাল কোয়েশ্চেন্স, ক্ষমতা অ্যাসেম্বলি আর কোর্টের মধ্যে আর কি, এগুলো নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর আর্গুমেন্ট, প্রচুর জাজমেন্টস করা হয়েছে, দেখানো হয়েছিল, প্রচুর বিতর্ক, তর্ক বিতর্ক সমস্ত হয়েছে কোর্টে যখন আমরা আর্গু করেছি। বাট সেগুলো আমার মনে হয় আপনাদেরকে আমি ইন আ নাটশেল যতটা সহজভাবে বলা যায় সেভাবে বুঝিয়ে বললাম আর কি। তো এই মোটামুটি।
না না, পদক্ষেপ তো অলরেডি নেওয়া হয়েছেই আর কি। যারা যারা দলত্যাগ করেছেন তাদের বিরুদ্ধেই মাননীয় বিরোধী দলনেতা ডিফেকশনের জন্য মানে ডিসকোয়ালিফিকেশন পিটিশন ফাইল করেছেন। সেগুলো সমস্তই পেন্ডিং মাননীয় বিধানসভার অধ্যক্ষের কাছে মানে স্পিকারের কাছে। এখন দেখুন, আমি মুকুল রায়ের মামলাটাই করছিলাম, তারপরে আর আমি বিধানসভা যাওয়ার মতো সত্যি কথা বলতে গেলে সময়ও পেতাম না। কলকাতা হাইকোর্টে থেকে বেরোনোটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ওটা আমার আরো কিছু কলিগ অ্যাডভোকেট আছেন আর কি, ভাতৃপ্রতিম, তারা সে দেখছে আর কি। তো আমাকে মাঝে মধ্যে যা বলে, যে আপডেট দেয়, যে এখনো সেগুলো মানে দিনের পর দিন টাইমের পর টাইমই হয়ে যাচ্ছে আর কি। তো আই এম শিওর এই আজকের যে অর্ডারটা হলো, ঐতিহাসিক যে রায়টা, এরপরে ওগুলোকেও নিশ্চয়ই এবার এক্সপিডাইট করার, কারণ সময় অত্যন্ত কম, কারণ আর কয়েক মাস বাকি আছে এই বিধানসভার টার্ম শেষ হতে চলেছে আর কি, 5 বছরের টার্ম থাকে। তো দেখা যাক, আমার মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো পদক্ষেপ নিশ্চয়ই নেওয়ার জন্য কিছু ব্যবস্থা করা হবে। তো এই বাকি কিভাবে বলবো, বাকি বিরোধী দলনেতাই বলতে পারবেন। না মানে যে স্পিকার সবটা জানার পরও মুকুল বাবুকে বারবার ডিফেন্ড করে গেছেন যে উনি বিজেপিতেই রয়েছেন, এর জন্য কি স্পিকারের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায়? আমি আদালতের কাছে স্পিকার বায়াস এই পয়েন্টে আমি আর্গু করেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে আমি কিছু নথিও মানে কিছু পিটিশনে কিছু অ্যাভারমেন্টস, কিছু প্লিডিংস সেগুলোতে রেফারও করেছিলাম। কোর্ট কিন্তু সেটা নোটও নিয়েছে। আর পারভার্সিটি যখন বলছেন কোর্ট, নিশ্চয়ই তো মানে অর্ডারটা তো সাস্টেনেবল নয়, অর্ডারটা বেআইনি, সেই জন্যই বাতিল করেছে। তো এবার ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি হবে না, দেখুন এখানে তো নো কনফিডেন্স যদি মুভ করতে হয়, সেটা রাজনৈতিক দল যারা তারা ঠিক করে। নো কনফিডেন্সের তো প্রভিশনও আছে, কিন্তু তার জন্য তো আবার নাম্বারও একটা বড় কাজ করে। টোটাল নাম্বার অফ পার্সনস আর কি, আইস কজন হচ্ছে, নে কজন হচ্ছে, তার উপরেও ডিপেন্ড করে। তো সেটা আমার মনে হয় সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত হবে কোনো রাজনৈতিক দলের। তো তারাই সিদ্ধান্ত নেবে। বাট হ্যাঁ, মানে নো কনফিডেন্স তো যখন ইচ্ছে আনা যেতেই পারে আর কি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। পদত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের যে বিধায়ক পদ ছিল সেই বিধায়ক পদ খারিজ করা হয়েছে এবং এই সংক্রান্ত বিরোধীদের তরফ থেকে বিধানসভার মাননীয় অধ্যক্ষের কাছে যে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল বা যে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতে মাননীয় অধ্যক্ষ তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত কিন্তু খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এখন তোমার মনে থাকবে যে 2021 সালে এই মামলা যখন প্রথম হয়, সেই সময় বিজেপি নেতা অম্বিকা রায় सुमन कांजीलाल का बारी ये तो पहले चलुन 2:30